তার পরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ। শুনেছিলাম দুর্ঘটনায় তুই মারা গেছিলি বরফের মতো। আমার রক্ত একেবারে হিম হয়ে গেল। তাতে আমার শের দাঁড়াবে ঠান্ডা শোনে একটা গুঁড়ির ওপর দুটো কঙ্কাল। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু চলার পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো কালো পাথর। অন্যমনস্ক হলেই হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখল, তারপর বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে গেছে। বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। সে যাই হোক, জঙ্গল হলে কি রাহুল আমাকে আর আসতে বলতো সেখানে? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশটা ভালো করে পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। বললাম, ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলতে পারবে? মুদি আবার কেসে বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে একটু ঘুরে যাবেন, বুঝলেন? এক জায়গায় এই গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোলস্থান, সেইটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ। সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুত রাত নেমে এসেছে। ঝিঁঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়া বিচিত্র নয়। একসময় নিচু একটা টিলা পেলাম, পাশেই গোরস্থান। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত একসময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা হয়েছে। সামনের চাতাল শ্যাওলায় একেবারে সবুজ হয়ে আছে। গেট খেলতে ক্যাচ করে বিশ্রী একটা শব্দ করে গেটটা খুলে গেল। ভিতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়াতে লাগলাম। 12 কড়া নাড়াবার পর দরজা খুলে গেল। সামনেই লম্বা এক ছায়া মূর্তি। কে? আগে আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ নাকি? তোমার জন্যই তো অপেক্ষায় রয়েছি। আমার খুব অবাক লাগলো। কে লোকটা? আমার নাম জানলো কি করে? লম্বা চেহারার ছায়ামূর্তিটি আমার কাঁধে হাত রেখে বলল, ও পার্থ, কত যুগ পর দেখা বলো তো। টর্চের আলোতে তার মুখটা দেখলাম। লম্বা, সুমন। আমাদের কলেজে দুজন সুমন ছিল, একজন লম্বা সুমন আর একজন বেঁটে সুমন। তার পরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল। বুকের শব্দ হলো দ্রুততর। তাই তো
শুনেছিলাম বছর 5 আগে পথ দুর্ঘটনায় লম্বা সুমন মারা গেছে। লম্বা সুমন মোটর সাইকেলে ছিল, সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা। সুমন আর তার মোটর সাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল সেবার। সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? চল ভেতরে চল। ভিতরে ঢুকে বললাম, শুনেছিলাম দুর্ঘটনায় তুই মানে বছর 5 আগে মানে মারা গেছিলি এমন একটা। সুমন খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো, দেখ না, বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। এখন যদিও বেশ ভালো আছি ভাই, এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। কিন্তু ঘরে ঢুকেই কিন্তু আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের উপর পরিপাটি বিছানা, মাথার কাছে কলসির ওপর জলের গ্লাস রাখা। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যেস, এটা সুমন জানল কি করে? শুয়ে পড়লাম, আর শোয়া মাত্রই যাকে বলে গভীর নিদ্রা। মাঝরাতে কেন জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতন ঠান্ডা স্পর্শ। আমার আমার রক্ত একেবারে হিম হয়ে গেল। একটা কঙ্কাল শুয়ে, একটা হাত তার প্রসারিত, সেই হাতটা আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠলাম, কি হলো পার্থ? সুমন দেখলাম খাটের কাছে এসে দাঁড়িয়েছে। আমি বলে উঠলাম, কঙ্কাল 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 কঙ্কাল। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি, কোথাও কিচ্ছু নেই। না, তুই নিতান্তই ছেলে মানুষ পার্থ, সর সর, আমি না হয় তোর পাশে শুই। লজ্জায় ভয়ে মাথা নাড়লাম, বললাম, তোকে তোকেই শুতে হবে না, তুই যা 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 যা, গিয়ে গিয়ে শুয়ে পড়। সুমন চলে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা আমার মনের মধ্যে ঘনিয়ে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে সুমন ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না। ভাবতে ভাবতেই ঘুমে চোখ বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকবার আর কোনো পথ নেই। তাহলে সুমন কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই সুমনকে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠে খুব জোরে বলে উঠল, তুই নিশ্চয়ই এই স্বপ্ন টপ্ন কিছু দেখেছিস। আমি আবার কখন তোর ঘরে ঢুকলাম? হ্যাঁ, স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন আমি জীবনে কোনোদিন দেখিনি। এখনো চোখের সামনে যেন ভেসে উঠছে ঘুমন্ত নরকঙ্কাল। চা আর টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেমন কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে কোনোদিন দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমনই রোগা, এমনই শীর্ণ চেহারা।
সরু কাঠির মতন হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, এই লোকটার চেহারা দেখলে কিন্তু ভয় করে। সুমন বলল, মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবই সমান, বুঝলি? শ্যামলের চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তুই বস, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবি? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরো 2 জায়গায় যাওয়ার আছে। তুই আমার জন্য অপেক্ষা করিস না, আমি বাইরে কোথাও খেয়ে নেব, কেমন? সারাটা দিন কেটে গেল, সুমন ফিরল না, সন্ধ্যার সময়ও নয়। শ্যামলকে জিজ্ঞাসা করতে সে বলল, আগে বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। রাত 10টা বাজে, সুমন তখনও ফেরেনি। আমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি, ঘুম আসছে না। বিছানায় শুয়ে এপাশ আর ওপাশ করছি। হঠাৎ বাইরে কি যেন আওয়াজ একটা শুনতে পেলাম। আস্তে আস্তে উঠে জানলা খুলে যা দেখলাম, তাতে আমার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত খেলে গেল। উঠোনে একটা গুঁড়ির ওপর 2টো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে, একজনের হাত আর একজনের গলায়, আর একটু দূরে একটা গাছের ডাল ধরে শ্যামল দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই, চোখের 2টো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল 2টো ফিরে দেখল, চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত একেবারে শুকিয়ে জমাট হয়ে গেল আমার। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল 2টোর মাংস লাগলো গায়ে। সেকেন্ডের মধ্যে 2টো পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধে হলো না। একজন সুমন, আর একজন রাহুল। কাঁদতে কাঁদতে আমি বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। যা দেখেছি, তারপর ঘুম আমার পক্ষে আর সম্ভব নয়। বাইরে শুধুই খটখট শব্দ। মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি সেদিন। আমি সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো শ্যামল চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতে শ্যামলের মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই। ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম, তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে বললাম, এক গ্লাস জল দেবে? মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে এই আশা করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করল, আপনি অমরধাম থেকে আসছেন? আকে হ্যাঁ। খাওয়া দাওয়ার কি করতেন? মুদির কাছে কিছুই আর বলতে ইচ্ছে হলো না, শুধু বললাম, শ্যামল রাঁধত। মুদির মুখটা হাঁ হয়ে গেল, চোখ 2টো একেবারে বিস্ফোরিত। কাঁপা গলায় বলল, শ্যামল? মানে শ্যামল দাস? শ্যামলকে তো বছর 5 আগে অমরধামের এক ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। হ্যাঁ, মানে আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোরাই নাকি মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। সেদিন আমি আর সেখানে দাঁড়াইনি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই।
অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডির স্টেশন মাস্টারের কাছে। তিনি বললেন, ওই বাড়ি রাহুলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর দুয়েক আগে ঘাড় মটকানো অবস্থায় ওই বাড়ির উঠোনেই পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। শুনেই আমার মাথাটা কেমন ঘুরে গেল। তাহলে কলকাতার রাস্তায় রাহুলের সঙ্গে যে আমার দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর সুমনের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়ে আমাকে ছেড়ে দিল যে? আমার গলায় পইতে আছে বলে নাকি? কি জানি। যত ভাবি এ প্রশ্নের উত্তর পাই না।